আসসালামু আলাইকুম। পড়ছি গল্প প্রেম সন্ধিক্ষণ। লিখেছেন সাইদা মুন। পর্ব ৩৪। হসপিটাল থেকে সকলে ফিরেছে সন্ধ্যার দিকে। বাড়ির বড়রা এখন রান্নাঘরে টুকটাক কাজ সামলাতে ব্যস্ত, আর বাকি সব বিচ্ছুরা খেলাধুলায় মেতে আছে। দোতলা পুরোটা তারা দখলে, চেঁচামেচি হাসাহাসির শব্দ পুরোটা জুড়েই। 2 দিন ধরে তালহা তাহিয়াদের পড়ার দিকে নজরই দিচ্ছে না, আর সেই সুযোগ পেয়ে দুটো জন আকাশে উঠছে। পড়ার টেবিলের আশেপাশেও ঘেটছে না একটাও, যেন ভুলেই বসেছে কয়েকদিন পর যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা। দোতলায় তাহিয়াদের ঘরের মাঝেই রাখা হয়েছে ক্যারাম বোর্ড। চারিদিকে 4 জন, তাহিয়া, মেহরিন, রাফা, ফারিহা বসেছে। আর বেচারা গরিব মেহেদি বোর্ডের চারপাশে ঘুরঘুর করেই মরছে। তাকে খেলতেই নিচ্ছে না কেউ। এক একজনের কাছে গিয়ে গিয়ে রিকোয়েস্ট করছে একটা যেন মারতে দেয়। আপু দাও না একটা মারি, দেখো আমি তোমাকে ওই সাদা গুটিটা ঢুকিয়ে দিব। মেহেদির কথা শুনে তাহিয়া গরম চোখে তাকিয়ে এক ধমক দিল। তোকে একটু আগেও একটা মারতে দিয়েছি, আমার ইজি গুটিটা উল্টে নষ্ট করে দিয়েছিস, যা সর। বোনের ধমকে চুপসে গিয়ে এবার রাফাদের কাছে গেল, তবে তারাও রিজেক্ট করে দিল। শেষমেশ আশা নিয়ে সে মেহেরিনের কাছে ধীরে ধীরে এগিয়ে গেল। ও মেহপু, প্রমিস তোমাকে ওই রেড ঢুকিয়ে দেব, একটা মারি না। মেহরিন অসহায় চোখে তাকালো মেহেদির দিকে। ছেলেটা ঠোঁট উল্টে আবদার করে বসে আছে। সে নিজেই তো এখন একটা গুটিও তুলতে পারেনি, আবার তাকে দিবে? ক্যারাম তো খেলতেই পারে না সে। তাহিয়ারা যাই টুকটাক শিখিয়েছে তাই হিসেবেই স্টিকটা ধরতে পারছে। আর অন্যদিকে তাহিয়া রাফারা তারাই যেন সব গুটি তুলে নিচ্ছে উড়াধুরা। কিছু একটা ভেবে সে সরে জায়গা করে দিল মেহেদিকে। যদি সত্যি একটা ঢুকিয়ে দিতে পারে তবে তারই লাভ। মেহেদি তো খুশিতে দুম করে বসে পড়ল। মেহেরিনের পালা আসতেই স্টিক হাতে নিয়ে এমন ভাব নিল যেন জাতীয় টুর্নামেন্ট খেলতে নেমেছে সে। প্রায় মিনিট খানেক তাকিয়ে তাকিয়ে নিখুঁতভাবে লক্ষ্য ঠিক করলো। মেহরিন তার আত্মবিশ্বাস দেখে তো নিশ্চিত এবার বোধহয় পাবেই, তাই খুশি খুশি মুখ নিয়ে অপেক্ষায়। এদিকে এত সময় নিতে দেখে তাহিয়ারা চেঁচামেচি শুরু করে দিয়েছে, তবে সেসব মেহেদি কিছুই শুনল না। সে নিজের মতো করেই নিঃশ্বাস নিয়ে শট মারল। মুহূর্তেই স্টিকটা ছুটে গেল ঝড়ের গতিতে। সবাই আগ্রহ চোখে তাকিয়ে এই বুঝি ঢুকিয়ে ফেললো। তবে সকলের ভাবনায় জল ঢেলে কাঙ্ক্ষিত গুটিতে স্টিক তো লাগিয়েছেই, সাথে পাশে থাকা আরো কয়েকটা গুটিতে লাগিয়ে 3-4টে গুটি একসাথে উড়িয়ে দিল। মুহূর্তেই সবাই ক্ষেপে উঠে একসাথে ধমকাতে লাগলো তাকে। মেহেদিকে এক প্রকার তাড়িয়ে সরিয়েও দিল বোর্ড থেকে। থতমত খেয়ে মেহেদি মেহরিনের দিকে আমতা আমতা করে তাকায়। দেখে মেহরিনের মুখটা আরো অসহায় হয়ে গেছে। খেলা চলতে থাকলো, কিন্তু মেহরিন টুকটাক গুটিতে স্টিক লাগানো ছাড়া কিছুই করতে পারছে না। তা দেখে মেহেদি আর মেহরিন চোখে চোখে বেশ কয়েকবার তাকালো। দুজনের মনের ভাষা যেন এখন এভাবে আর বসে থাকা যায় না। এর মাঝে হঠাৎ মেহেদি দুষ্ট হাসি দিয়ে একটা ইশারা করলো। মেহেরিনও তার ইশারা বুঝে সমান হাসিতে মাথা নেড়ে রাজি। পরক্ষণেই কোনো সতর্কতা ছাড়াই দুজন মিলে পুরো বোর্ডের সব গুটি সেকেন্ডের মধ্যে এলোমেলো করে দিল দৌড়। তাহিয়া, রাফা, ফারিহা কয়েক সেকেন্ড বোর্ড চারপাশ দেখতে লাগলো। কাহিনীকে বুঝতেই চেঁচিয়ে চিৎকারে ফেটে পড়ল। মেহুর বাচ্চা, মেহেদি দাঁড়া! তবে তাদের আর পায় কি? মেহেদি আর মেহরিন প্রাণপণে দৌড়াচ্ছে, পেছনে 3জনের ভয়ঙ্কর তারা। মুহূর্তে পুরো বাড়িটায় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। সিঁড়ির ওপরে, নিচে, বারান্দা, ড্রয়িং রুম, সব জায়গায় শুধু ধাপ ধাপ পায়ের শব্দ, চিল্লাফাল্লা আর হাসাহাসি। সোফায় ঋতু, ফারাহ, স্নেহা আর ফাইজারা বসে টিভি দেখছিল, সাথে গল্প করছিল। তবে তাদের এই শান্ত পরিবেশে হঠাৎ এমন তাণ্ডব দেখে ঋতু কয়েকবার রাগে হুঁশিয়ার করলো। চুপ, বন্ধ কর, উপরে গিয়ে যা খুশি কর না। কিন্তু কে শোনে কার কথা? দৌড়ঝাঁপ থামানোর তো প্রশ্নই নেই। রাগে বিরক্ত হয়ে শেষমেশ ঋতু নিজেই উঠে ঘরে চলে গেল। এদিকে আবার হঠাৎ কলিং বেলও বেজে উঠল। তাতেও তাদের থামাথামি নেই। একজন আরেকজনের পিছে দৌড়াতেই ব্যস্ত। অবশেষে ফারা উঠে গিয়ে দরজা খুলতে বাধ্য হলো। দরজা খুলতেই তালহাকে দেখে মুচকি হাসি ফুটে উঠেছিল ফারার মুখে। দিনের ক্লান্তি পেরিয়ে মানুষটা ফিরে এসেছে। তার ক্লান্তিময় চেহারাটা দেখতেই যেন নরম হাওয়া খেলে গেল মনে। দ্রুত দরজার পাশ থেকে সরে দাঁড়াতেই তালহা ভেতরে প্রবেশ করলো, কিন্তু পরের মুহূর্তেই ফারার মুখের সে হাসিটা মিলিয়ে গেল সম্পূর্ণ। ঘরময় যেন হঠাৎ উত্তেজনা, মুহূর্তেই শান্ত। তালহা দরজা দিয়ে ভেতরে ঢুকতেই ছোটাছুটি করতে থাকা মেহরিন তার সামনে পড়ে। হঠাৎ তালহাকে সামনে দেখে মেহরিন থামতে গিয়ে পা জড়িয়ে হোঁচট খেয়ে সোজা মাটিতে পড়তে নেয়। তবে এর আগেই তালহা এগিয়ে গিয়ে এক ঝটকায় তার কোমর জড়িয়ে টেনে আগলে নেয় বাহুতে। দুহাতের জোরে তাকে সামলে তুলতেই সাথে সাথে গলার ভেতর থেকে বেরিয়ে আসে এক কঠিন ধমক। ইডিয়ট, দৌড়াদৌড়ি করছো কেন? যদি পড়তে কি হতো?
তালহার এত কাছ থেকে এমন রামধমক খেয়ে কেঁপে ওঠে মেরিন। এমনকি ধমক শুনে আশেপাশে থাকা বাকি বিচ্ছুরাও থমকে দাঁড়িয়ে গেছে। ভয়ে এক একটা চুপসে আছে। মেহরিন হাঁপাতে হাঁপাতে সোজা হয়ে দাঁড়ায়। তালহার হাত তখনও তার কোমরে। ভয়ে কাচুমাচু মুখটা নিচু করে নেয়, প্রায় ফিসফিস স্বরে বলে, সরি, আর হবে না। তালহা এবার তাকে ছেড়ে দাঁড়ালো, কিন্তু মুখের অভিব্যক্তি বদলালো না। কিছুটা চিন্তিত চোখে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল মেয়েটাকে। একটু থেমে গলা নরম করে জিজ্ঞেস করলো, লাগেনি তো কোথাও? মেহরিন কোনা চোখে তাকালো তালহার দিকে, নাক ফুলিয়ে মনে মনে ক্ষীণ রাগ নিয়ে বলল, হ্যাঁ, প্রথমে ধমক দিয়ে পরে আসছি খোঁজ নিতে, বলবো না কিছু। তবে ভাবনার কথাটা নিজের মধ্যেই রেখে দিল সে। মুখে কেবল বলল, না। কিন্তু তালহার রাগের রেখা ফের তীক্ষ্ণ হলো পরের প্রশ্নে, এ সময় পড়তে না বসে এসব বাদরামি করছো কেন? পড়তে বসো না কেন এখনো? তার প্রশ্নে কিছুটা আটকে উঠে মেরিন। ভয়ে ঢোক গেলে পেছনে ফিরে তাকায় তাহিয়ার দিকে। সে তো বলেছিল তালহা এ নিয়ে কিছু বলবে না, তবে এখন? তাহিয়াও ঠিক ওর মতোই গুটিয়ে দাঁড়িয়ে আছে, বেচারিও ভয়ে। তাহিয়াকে কড়া চোখে প্রশ্ন করতেই তাহিয়া ঠোঁট উল্টে এক কানে হাত দিয়ে চোখের ইশারায় সরি বলে দেয়। মেহরিন তা দেখে চোখ দিয়ে শাসায়, যার অর্থ তোকে পরে দেখে নিব। দুটোর হাবভাবে দুটোকে নেড়েচেড়ে দেখলেই বোঝা যাবে অপরাধী দুটোই। মেহরিনের তাকানো দেখে তালহাও তাকালো তাহিয়ার দিকে, আর সাথে সাথেই তার চোখ আরো গরম হয়ে উঠল। তুইও পড়তে বসিসনি? তাহিয়া তোতলাতে তোতলাতে বলল, আসলে ভাইয়া, আমি তো পড়তে বসতে চেয়েছিলাম। মেহরিন বলল, পড়ার দরকার নেই, একদিন না পড়লে কিছু হবে না। তাহিয়ার কথায় তালহা ধীরে মাথা ফিরিয়ে লাল চোখে মেহরিনের দিকে তাকাতেই মেহরিন অপ্রস্তুত চোখ বড় বড় হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে বলল, ছি ছি, আস্তাক ফিরুল্লাহ, কি মির্জাফর, আমি এমন কিছুই বলিনি, সত্যি। তাহিয়া বলেছিল রাফারা আছে, আজ পড়তে না বসলে আপনি কিছু বলবেন না, তাই বসিনি। তালহা ফুঁসে উঠে তাই খুলতে খুলতে সোফার দিকে এগোলো। স্পষ্ট বোঝা যাচ্ছে সে রেগে আছে। হয়তো আজ অফিসে তার দিনটা মোটেও ভালো কাটেনি। মুখে সেই জমে থাকা বিরক্তি, অস্থিরতা যেন বাড়িতে ঢুকেই প্রথম ফাঁক পেলেও কারো উপর তা উগরে দেওয়ার। ফারা দরজা লাগিয়ে ফিরে মেহরিনের দিকে চোখ রাখে। তালহার তাকে আগলে ধরা, তাকে নিয়ে তালহার চিন্তিত হওয়া, ব্যাপারটা তার ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি আর বিরক্তি তুলল। তালহা কোট খুলে পাশে ছুরি রেখে দুজনকে সামনে আসতে ইশারা করলো। সাথে সাথে সুরসুরিয়ে দুজন তার সামনে গিয়ে দাঁড়ায়। রাফা ফারিয়া ওই সুযোগে কবে যে উদাও হয়েছে জানা নেই। তালহা এবার কড়া গলায় বলল, তো বাড়িতে কি বিয়ে লেগেছে যে পড়া অফ হবে? এসব সামান্য এক্সকিউজে আমি পড়তে না করব, এ কথা কে বলেছে? দুজন কাচুমাচু হয়ে একযোগে আঙ্গুল তাক করলো দুজন দুজনের দিকে। তা দেখে ফাইজা স্নেহা ফিক করে হেসে উঠল, কিন্তু তালহার চোখের চাহনি তাদের দিকে যেতেই সে হাসি মিয়ে গেল। তালহা ফের গর্জে উঠল, এক থাপ্পড়ে দুটোকে ফোকলা বানাই দিব, স্টুপিড দুটো, সামনে পরীক্ষা সেই খেয়াল নেই? তাহিয়া আর মেহরিন মাথা নিচু করে পাশাপাশি ঘেঁষে দাঁড়িয়ে গেল। তালহা একের পর এক ঝাড়ি দিয়েই যাচ্ছে, তার রাগত স্বরটা পুরো ঘর ভরিয়ে রেখেছে। ছেলের চিৎকার শুনেই তিতলি বেগম রান্নাঘর থেকে তড়িঘড়ি করে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে এলেন। এসেই দেখেন মেয়ে দুটো ভয়ে গুটিয়ে আছে, এক একটার মুখ দেখার মতো। ছেলের হাবভাব দেখে তিনি নিশ্চিত আজ অফিসে নিশ্চয়ই কোনো বড়সড় গন্ডগোল হয়েছে। তাই হয়তো ঘরে ঢুকেই মেয়ে দুটোকে পেয়ে তাদের উপরই সব রাগ উগরে দিচ্ছে। তিনি এসে ছেলের হাতে শরবত ধরিয়ে দিয়ে নরম গলায় বললেন, হয়েছে তো আব্বু, আর এমন করবে না, আমি একটু ছাড় দিয়েছিলাম। মায়ের কণ্ঠে তালহার গলার ভলিউম খানিকটা নেমে এলো। আম্মু, তুমি ওদের হয়ে সাফাই গেও না তো, ওদের এক্সামের আর কদিন আছে, এত ফাঁকিবাজি করলে চলবে? তিতলি বেগম এবার দুজনকে চোখের ইশারা করে বললেন, আচ্ছা পড়বে তো, আমি বলছি পড়বে। এই তাহিয়া মেহরিন, আর ফাঁকিবাজি করবে পড়ায়? দুজনের সঙ্গে সঙ্গে মাথা চাকিয়ে বলল, হুম হুম, পড়বো পড়বো, আর ফাঁকি দিব না। তালহা শরবত হাতে নিয়ে গম্ভীর স্বরে বলল, দেখব তো রেজাল্ট, তখন দেখা যাবে কেমন পড়েছেন আপনারা। রেজাল্ট যদি ভালো না আসে ডিরেক্ট বিয়ে দিয়ে দিব। বলেই শরবত এক ঢুক মুখে নিতেই পাশ থেকে তাহিয়া বলে ফেলল, তাহলে মেরিনের বিয়েটা আগে দিয়ে দিও। পরের মুহূর্তে তালহা আর মুখে শরবত গিলতে পারল না, মুখ নাক দিয়ে শরবত বেরিয়ে আসার মতো অবস্থা। সঙ্গে সঙ্গে কাশতে শুরু করলো। ফারাজ ছুটে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। তিতলি বেগম ছেলের মাথায় চাপড় দিয়ে চিন্তিত গলায় বলছেন, আস্তে ধীরে খাবি তো আব্বু। মেহরিন রাগে চোখে চেয়ে আছে তাহিয়ার দিকে। তালহার চোখও তাহিয়ার দিকেই। সে যে দাঁত বের করে হাসছে, কথাটা যে ইচ্ছাকৃতভাবে বলেছে তা তালহার চোখে এক ঝলকে পরিষ্কার হয়ে গেল। কাশি থামতেই তালহার রাগে ভঙ্গিতে উঠে দাঁড়ালো। 2 মিনিটের মধ্যে পড়তে বসার আদেশ দিয়ে সে নিজের রুমে চলে গেল। যাওয়ার আগে বোনকে একবার চোখে চোখে শাসিয়ে গেল।
তালহা যেতেই তাহিয়া জোরে হেসে উঠেছে। ভাইকে জব্দ করতে পেরেছে সে। এই তো পেয়েছে সুযোগ ভাইকে হাতে আনার। এই সুযোগকে মিস করা যাবে? পদে পদে আটকাবে। মেয়েকে হাসতে দেখে তিতলি বেগম কিছুটা রেগে বললেন, এক্ষুনি গিয়ে পড়তে বসবি, নয়তো খুন্তি নিয়ে আসবো আমি। মায়ের ধমকে তাহিয়া মেহরিনের হাত ধরে রুমের দিকে চলে যায়। মেহরিন তো বকেই চলেছে তাকে। তোর কি আক্কেল নেই? একটু শান্তিতে শরবতটুকুও খেতে দিলি না। এই, তোর জামার জন্য এত দরদ উতলিয়ে পড়লে যা না, আবার বানিয়ে একদম মুখে তুলে খাইয়ে দিয়ায়। পারলে তো তাই দিতাম, কিন্তু এখন পড়তে না বসলে আরো ঝাড়ি খাবো। মেহরিনের কথায় তাহিয়া কপাল কুঁচকে বলল, আরে কিছু বলবে না, তুই বউ, তোকে বকবে না। যা যা, শরবত বানিয়ে নিয়ে যায়, একটু ব্যস্ত রাখ। সেই সুযোগে আমি ক্যারামটা লুকিয়ে রাখি, নয়তো তা দেখলে ডাবল চিল্লাবে। তাহিয়ার কথায় মেহরিন কিছুক্ষণ ভাবে, মাথা নেড়ে নিচে চলে যায়। এদিকে তাহিয়া চলে রুমের দিকে। মেহরিন রান্নাঘরে আসতেই তিতলি বেগম বকতে শুরু করে কেন এসেছে। তবে উনাকে কোনো মতো সামলে মেহরিন কফি বানিয়ে হাঁটা ধরে তালহার ঘরের দিকে। পারমিশন না নিয়েই আজ ডিরেক্ট ঢুকে পড়ল। ইদানিং তালহার সব বিষয়ে কেমন অধিকার বোধ হয়। ফারা তালহার রুমের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ মেহরিনের এমন আকস্মিক প্রবেশ দেখে সে দাঁড়ালো। পারমিশন ছাড়াই ঢুকে গেল। কথাটা মাথায় আসতেই কিছুটা অসহ্য লাগলো ব্যাপারটা। সে এগোয় তালহার রুমে যেতে, তবে ঋতুর ডাকে বাধ্য হয়ে চলে যায় ঋতুর ঘরে। তবুও মনে একটা অদ্ভুত কৌতূহল লেগেই থাকে। মেহরিন রুমে ঢুকে তালহাকে না পেয়ে বাথরুমের দিকে উকি দেয়। পানির শব্দ শুনে কফিটা টেবিলের উপর ঢেকে রাখে। তারপর চারপাশে চোখ বুলোতে থাকে। চোখ পড়ে বিছানায় রাখা মোবাইল। ভিডিও চলছিল। হয়তো তালহা দেখছিল, কিন্তু বন্ধ না করেই বাথরুমে চলে গেল। মেহরিন গুটি গুটি পায়ে বিছানায় বসে মোবাইলটা হাতে নিল। জানে না, তবে ইদানিং একটু বেশিই সাহস বেড়েছে। তালহার জিনিসে হাত দিতে ভয় লাগে না। দেখতে পায় মোবাইলে ফেসবুকে অন ভিডিও চলছে। কিছুক্ষণ সেই নিউজ ফিডে ঘোরাঘুরি করে। হঠাৎ তালহার ফ্রেন্ড লিস্ট দেখার ইচ্ছে জেগে ওঠে মনে। কোনো মেয়ের সাথে কথা বলে কিনা তাও দেখার শখ জেগেছে। তবে কিভাবে দেখবে তা সে জানে না। তাহিয়ার কাছ থেকে একবার দেখেছিল, কিন্তু নিজে ব্যবহার করেনি, তাই ভুলে বসেছে। শেষমেশ নিজের ইচ্ছে দমিয়ে নিউজ ফিডেই চোখ বুলাতে থাকে, যদি উল্টোপাল্টা কিছু করে বসে। তাই ট্রাই করেও দেখলো না। একের পর এক পোস্ট ভিডিও এর মধ্যে একটি পোস্ট ধরা দেয় তার নজরে। কেবল নজরেই না, মনেও। পাখি ডাকটা ভীষণ আদুরে, এক কোমল আনন্দময় সম্বোধন। প্রিয় মানুষের মুখ থেকে এমন স্নেহমাখা ডাক শোনাই এক ধরনের ভাগ্য, এক ধরনের লাক, যা সবার হয় না। তা আপনার প্রিয় মানুষটা আপনাকে কি বলে ডাকে? পোস্টটা পড়তে মেহরিনের ঠোঁট আচমকাই উল্টে আসে। মাথায় খেললো, আজ পর্যন্ত তালহা তো তাকে কখনো পাখি ডাকেনি। তাহলে কি তাকে ভালোবাসে না? তালহার কাছে কি সে আদরে নয়? মুহূর্তে মনটা আরো ভেঙে যায়। সে বসে থাকে গোমরা মুখে, মোবাইল পাশে রেখে। নিজের আজাইরা চিন্তায় ডুবেছে। একবার ভাবছে তালহা তাকে ভালোবাসে না, আবার নিজেকেই প্রশ্ন করছে, তালহা মিথ্যাই বা কেন বলবে? তার নানান চিন্তার ভেতর হঠাৎ বাথরুমের দরজা খোলার শব্দে মেহরিন ছটফট করে উঠে দাঁড়ায়। ওড়না ঠিক করে বাথরুমের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। তালহার কোমরে শুধুমাত্র তোয়ালে পেঁচানো। গোসল শেষে বেরিয়েছে হয়তো। চুল থেকে পানি টপটপ করে ঘাড় বেয়ে বুক বেয়ে নিচে পড়ছে। এমতো অবস্থায় তালহাকে দেখে মুহূর্তেই লজ্জায় পড়ে যায় মেহরিন। ফট করে সোজা পেছনে ঘুরে তাকায়। এই শীতের মাঝেও যেন শরীর বেয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। তালহা বেরিয়েই মেহরিনকে তার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকায়। মেহরিনের মুখ থেকে লজ্জায় ছি শব্দ বের হতেই তালহা নিজের দিকে তাকায়। দ্রুত তোয়ালের গিট শক্ত করে তালহা দরজার দিকে তাকিয়ে দেখে তা খোলা। মনে মনে একটা বকা দিয়ে বসে, স্টুপিট একটা, কাল কাকে কি বুঝিয়েছি। বড় বড় পা ফেলে এগিয়ে যায়, দরজা আটকে দিয়ে মেহরিনের সামনে দাঁড়ায়। রাগে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, পড়তে না বসে এখানে কি করছো? মেহরিন ইতস্তত করতে লাগে, আপনার কফি। তালহা ধমকের সুরে জবাব দেয়, আমি বলেছি কফি আনতে? মেহরিন মাথা ঝাঁকিয়ে বলল, না না। তালহা ফুঁসে উঠে বলল, তো আনলে কেন? মেহরিন ভয়ে ভয়ে বলল, ভেবেছিলাম। তাতে যেন তালহার মেজাজ আরো চড়াও হলো। সঙ্গে সঙ্গে ঝাড়ি মেরে বলল, ভাবতে কে বলেছে? কেউ না। স্টুপিড। কথার মাঝে খেয়াল করে মেহরিন অন্যদিকে মুখ ঘুরিয়ে কথা বলছে। তা দেখে তালহার কপালের ভাঁজ আরো স্পষ্ট হয়ে উঠল। কি সমস্যা? ওদিকে ফিরে কার সঙ্গে কথা বলছো? মেহরিন হরহরিয়ে বলল, আপনার সাথে। আমি এদিকে না ওদিকে? মেহরিন হাত উঁচিয়ে তালহার দিকে আঙ্গুল তাক করে বলল, এদিকে। তালহা দুহাত কোমরে দিয়ে দাঁড়ায়। তো ওদিকে তাকিয়ে কেন? মেহরিন অস্বস্তিতে ইতস্তত করতে থাকে, আসলে এমনি। এমনি মানে কি? আমার দিকে তাকাতে ভালো লাগছে না? আমাকে দেখতে আর ভালো লাগছে না? নতুন কাউকে দরকার নাকি?
তালহাকে এভাবে হঠাৎ আরও চটে যেতে দেখে মেহরিন তড়িঘড়ি করে ঘুরে দাঁড়ায়। ছি, কী সব বলছেন? আমার আর কাউকে লাগবে না, আপনি যথেষ্ট। তাহলে মুখ ফিরেছিলে কেন? মেহরিন তালহার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে দৃষ্টি সরিয়ে নেয়। আপনার গায়ের কাপড়। তালহা নির্বিকার গলায় বলল। তো? না মানে, বলছিলাম আর কি। মেহরিনের চোখ আবার নিচের দিকে দেখে তালহা বিরক্ত হয়ে ওঠে। আবার চোখ সরিয়ে নিলে কেন? মেহরিন এবার নিজেও খানিকটা বিরক্ত, রাগে চটে উঠে বলল, উফ, বুঝছে না কেন? লজ্জা লাগছে। আপনার কি লজ্জা লাগছে না একটা মেয়ের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে? তার কথায় তালহা এবার বুঝলো বউ তার লজ্জায় মিয়ে যাচ্ছে। মুহূর্তেই ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে ওঠে, তবে হাসি চেপে রেখে স্বাভাবিক গলায় বলল, না, আমার তো মোটেও লজ্জা লাগছে না। বউয়ের সামনে আবার কিসের লজ্জা? আজ পর্যন্ত শুনেছ পুরুষকে বউয়ের সামনে লজ্জা পেতে? মেহরিন সেভাবেই মাথা নেড়ে না জানায়। তা দেখে তালহা আবার বলল, তাহলে আমি কেন পাবো? কথা বলতে বলতেই তার নজর পড়ে মেহরিনের মুখে। মেয়েটা লজ্জায় লাল টুকটুকে হয়ে উঠেছে। গাল দুটোতে ধীরে ধীরে লালচে আভা আরও লাল রং ধারণ করেছে। মেয়েটা এত লজ্জা পেয়েছে? মনে মনে প্রশ্নটা ভাবতেই তালহা ভ্রু তুলে মুচকি হাসে। নিজে নিজেই ফের আওড়ায়, পাবেই তো লজ্জা, বাচ্চা বউ তার। তবে তাকে এমন অপদস্থ হতে দেখে ভালোই লাগছে। উপভোগ করছে ভালোই। বউকে আরেকটু লাল করলে মন্দ কি, এই ভেবে সে বলে উঠল, এ কি, তোমার গাল এত লাল হয়ে আছে কেন? মেহরিন এদিক ওদিক তাকাতে তাকাতে গাল লুকাতে লাগে তালহার নজর থেকে। কোনো রকমে বলল, না মানে, আপনাকে এভাবে দেখে লজ্জা পাচ্ছি। তালহা মাথা খানিকটা নিচু করে গভীর দৃষ্টি মেলে বলল, লজ্জা পেলেই কি গাল লাল হয়ে যায়? মেহরিনের অস্বস্তি আর লজ্জা একসাথে চেপে বসে। কি করবে কি বলবে ভেবে পায় না এমন সময়। তালহা একদম সামনে, পালাবার পথও নেই, নয়তো এতক্ষণে ছুটে পালাতো। সে আকরণে চুল ঠিক করতে করতে নাড়াচাড়া করতে থাকে, নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে পড়ে। কি হলো, আরও লাল হচ্ছ কেন? তার এই বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে মেহরিন গলা চড়িয়ে বলে ওঠে, উফ, আমি কি জানি, গালকে জিজ্ঞেস করুন। কপট রাগে কথাটা বললেও তালহা যে সত্যি তাই করবে তা সে ভাবেনি। মুহূর্তেই তালহা দুপা এগিয়ে আসে। তাকে এগোতে দেখে মেহরিন যেন আরো জমে বরফ, দাঁতে দাঁত চেপে নির্বাক হয়ে তাকিয়ে। তালহা এগিয়ে এসে মেহরিনের মুখটা আলতো করে তুলে ধরে, আঙ্গুলের ডগা গালে ছুঁয়ে হালকা চিমটি কেটে জিজ্ঞেস করে, লাল হচ্ছিস কেন গাল? তালহার এই কাণ্ডে মেহরিন পুরোপুরি হতভম্ব, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে। গালকে জিজ্ঞেস করছে? সে কি কথা বলতে পারে নাকি? তালহার মাথা কি গেছে? তার সেসব ভাবনায় ফোড়ন কাটে তালহার স্পর্শ। তালহার হাতের ঠান্ডা স্পর্শ আরো গভীর হতেই মেরিন যেন আরো দুর্বল হয়ে পড়ল। শরীর ঢিলে হয়ে আসে, কান হয়ে ঘাড় অব্দি তার আঙ্গুলের বিচরণ। মেরিন মাথা নিচু করতে চাইলেও পারে না, তালহা আটকে রেখেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে তালহা হঠাৎ নিচু স্বরে বিড়বিড় করে বলল, সামান্যতেই যদি এত লজ্জা পাও, এই তোয়ালেও যখন থাকবে না তখন কি অবস্থা হবে তোমার? কথাটা খুব আস্তেই বলেছে তালহা, তবে মেহরিনের কান অবধি ঠিকই পৌঁছেছে। মুহূর্তেই তার চোখ বিস্ময়ের স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বড় হয়ে ওঠে। তালহার মুখে এমন কথা শুনে সে একেবারে হকচকিত। কি প্রতিক্রিয়া দেবে বুঝে উঠতে পারছে না। লজ্জায় যেন কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। তালহা দিন দিন যে এতটা নির্লজ্জ হয়ে উঠেছে সেটা তার কল্পনারও বাইরে। সঙ্গে সঙ্গে কানে দুহাত দিয়ে চোখ মুখ খিচে বিড়বিড়িয়ে বলল, আল্লাহ, মাটি ফাঁক করো। মেহরিনের এই দশা দেখে তালহা ফিক করে হেসে ওঠে, তার নাক টিপে দিয়ে সরে আসে সামনে থেকে। মেয়েটার অবস্থা দেখে তার হাসি থামছেই না যেন। ওয়ার্ড্রোবের কাছে গিয়ে কাপড় বের করতে করতে আর চোখে ফের তাকায়। মেহরিন পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে আবারও খোঁচা মেরে বলে উঠল, এভাবে নির্লজ্জের মতো তাকিয়ে আছো কেন? চোখ দিয়ে গিলে ফেলবে নাকি? মেহরিন সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়, যেন চোখ দুটো আগুন ছুঁয়ে ফেলেছে। কাচুমাচু হয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে বলল, আপনি এত বেশরম! তালহা ছোট ছোট চোখ করে তাকালো। ঠোঁটের কোণে এমন এক হাসি খেললো যা স্পষ্টই বলে দিচ্ছে মেহরিনের এই লজ্জা তার জন্য বিরক্ত নয়, বরং ভীষণ উপভোগ্য। জানো না, জামাইদের লজ্জা থাকতে নেই, তাই আমি লজ্জা বিসর্জন দিয়েছি। তাই বলে একটুও নেই? না নেই, প্রমাণ দেখাবো? না না। আরে দেখাই। মেহরিন মাথা জোরে ঝাঁকাতে লাগলো। না না, দরকার নেই, আমি বুঝেছি। তালহা দুষ্ট হেসে বলল, না তুমি বুঝোনি, দাঁড়াও তোয়ালেটাও ফেলে দেই। মেরিনের লজ্জা আর আতঙ্ক একসাথে মিশে গলায় উঠে এলো, ইয়া আল্লাহ, না, প্লিজ। কিন্তু এর মধ্যেই তালহার গায়ের তোয়ালেটা এসে পড়ল তার উপর।
মেরিন হতভম্ব হয়ে তা দেখতে আবার চিৎকার করতে উদ্যত হলে তালহা পেছন থেকে তার মুখ চেপে ধরল। স্টুপিড, আর একটা আওয়াজ করলে ঠোঁটের হাল বেহাল করে দিব। বাঁশ খাওয়ার এত শখ? তালহা এক টানে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, মুখ থেকে হাত সরিয়ে চোখে চোখ রেখে কড়া স্বরে বলল, কি হয়েছে? চেঁচাচ্ছিলে কেন? কিছু করেছি আমি? মেরিন হতবাক চোখে তাকে উপর থেকে নিচ পর্যন্ত এক ঝলক দেখে নেয়। গায়ে ট্রাউজার, গেঞ্জি, না সব ঠিকঠাক। বুকের ভেতর জমে থাকা নিঃশ্বাসটা এবার ছাড়তে ছাড়তে বলল, ভেবেছি আপনি সত্যি। তালহা পকেটে হাত রেখে ভাবভঙ্গি বদলে গম্ভীর হয়ে উঠল। তোমার মতো নির্লজ্জ ভেবেছ নাকি আমাকে? আমার যথেষ্ট লজ্জা শরম আছে। তার এই হঠাৎ পল্টিতে মেরিন ড্যাব ড্যাব চোখে তাকে ভাবসাব দেখে এখন যেন লাগছে মসজিদের ইমাম সাহেব। তালহা মৃদু হাসি ঠোঁটে রেখে মেরিনের কপালে হালকা টোকা দেয়, তারপর সোফায় গিয়ে বসে বলল, অসভ্য বউ, চিন্তাধারা বদলাও। এত নেগেটিভ ভাবলে হয়? মেহরিন মুখ ফুলিয়ে রাগে চোখে তাকিয়ে আছে। এতক্ষণ নিজে অসভ্যতামি করে এখন তাকে কিনা অসভ্য বলছে, মানা যায়? তালহা ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, তা কফি না এনেছিলে? কোথায়? মেহরিন কড়া চোখে চেয়ে ঢেকে রাখা কফিটা হাতে নিয়ে বলল, গরম করে আনি, ঠান্ডা হয়ে গেছে। তালহা তাকে থামিয়ে বলল, আগে খেয়ে দেখো আসলেই ঠান্ডা হয়েছে কিনা। মেহরিন কাপের সাইডে হাত দিয়ে দেখে বলল, হাত দিয়ে তো বোঝা যাচ্ছে ঠান্ডা। তালহা কপট রাগ দেখিয়ে বলল, আমি বললাম খেতে। তালহার কথায় মুখ মুচড়ে এক ঢোক কফি খেয়ে নেয়। ঢোক গিলতে চোখ মুখ কুচকে এলো। এটা কি কফি নাকি তেতো ওষুধ? ইয়াক, এই কফি খান কিভাবে? দাও, খেয়ে দেখাচ্ছি। মেহরিন বোকার মতো তাকায় তার কথায়। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ দিয়ে ইশারা করে সামনে আসতে। সে আসতেই তালহা ছো মেরে হাত থেকে কফির কাপটা নিয়ে মেহরিনের ঠোঁট ছোঁয়ানোর জায়গা দিয়ে এক টানে সম্পূর্ণ কফিটা খেয়ে নেয়। এই ঠান্ডা কফি পানির মতো গিলে ফেলতে দেখে মেহরিন নাক তুলে তাকায়। এ কি করছেন? দেন, আমি গরম করে এনে দিচ্ছি। তালহা শেষ করে কাপটা টি টেবিলে রেখে বলল, ফার্স্ট গিয়ে পড়তে বসবে, আমি যেন ঘরে গিয়েই পড়ার টেবিলে দেখি। মেহরিন বিড়বিড়িয়ে কাপটা নিতে আসলে তালহা থামিয়ে দেয়, চোখ রাঙিয়ে বলল, বলেছি ঘরে যেতে, এটা আমি রেখে আসব। মেহরিন আর কথা না বাড়িয়ে চুপচাপ হাঁটা ধরে। দরজা খুলে বের হতেই তালহা পেছন থেকে ডেকে ওঠে, মেহরিন। মেহরিন থেমে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে মনটা খারাপও হয়ে যায়। তালহার ডাকলা কেবল নাম ধরে, পাখিটাকে সম্বোধন করতে পারে না। মনে মনে ফুঁসে ওঠে, নিরামিষ করলা, খালি মেহরিন বলেই ডাকে। তার ভাবনার মাঝে তালহা ফের ডেকে ওঠে, মেহরিন, একটু এদিকে আসো তো। মুখ কালো করে পেছনে ফিরে এগোয় তালহার দিকে। আবার কেন ডাকলো? শুনেই যাক সেই ভেবে মোবাইল নিয়ে কিছু একটা করছে। মেহরিনের উপস্থিতি টের পেয়ে মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরায়। মেহরিনের মুখের অবস্থা দেখে তালহা কপাল কুঁচকে বলল, কি ব্যাপার, এমন মুখ বানিয়ে দাঁড়িয়ে আছো কেন? প্রশ্ন করতেই মেহরিন মুখ ফসকে বলে ফেলল, আপনি তো অনেক নিরামিষ লোক। আমি নিরামিষ? হুম। কিভাবে? মেহরিন আহ্লাদি কণ্ঠে অভিমানী সুর তুলল, আমাকে কেউ মিষ্টি করে পাখিটাকে ডাকে না, আমি মনে হয় কাউয়া। তার কথায় অভিমান অভিযোগ শুনে তালহা কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বউটা তার নাটক শিখে ফেলেছে। মনে মনে হাসি পেলেও তা দমিয়ে রাখল। হঠাৎ কঠিন স্বরে বলে উঠল, গেট আউট। তালহার মুখ থেকে এমন রূঢ় বাক্য শুনে মেহরিন তরাক চোখে তার মুখের দিকে সোজা হয়ে তাকালো, যেন এমনটা অপ্রত্যাশিত ছিল। কি? তালহা আরও কঠিন গলায় বলল, আই সেইড গেট আউট। এক মুহূর্তের মাঝে কথাগুলো যেন মেহরিনের নরম বুকে এসে বিঁধল। বেচারি সামান্য একটা কথা বলায় যে এভাবে অপমান করবে তা সে কল্পনাও করেনি। অভিমানে মুখটা মুহূর্তেই ভার হয়ে উঠল। বুকের ভেতর জমে উঠল এক রাশ ভারী নীরবতা। চোখ নামিয়ে মন খারাপ করে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল মেহরিন। দরজা পেরিয়েই বাইরে পা দিতেই পেছন থেকে তালহার কণ্ঠ ভেসে উঠল, স্টপ। এই ডাকে এবার বিরক্তির ছায়া নেমে এলো তার চোখে। সদ্য অপমানের আঁচ তখনও গায়ে লেগে। আবার অপমান করতে ডাকছে? অভিমানে মুখে চেপে ফিরে তাকিয়ে বলল, আবার কি? তালহা এবার গলার কথরটা ঢেকে শীতল হাসি ফুটিয়ে তুলল চেহারায়। স্বরটাও অদ্ভুতভাবে নরম হয়ে এলো তার, পাখি, একটু এদিকে আসো তো। অ্যাঁ, একই, এদিকে আসো পাখি। মেহরিন যেন বিস্ময়ের চরম পর্যায়ে। এই লোকটাই না একটু আগেও তাকে বের করে দিচ্ছিল, ধমকাচ্ছিল, এখন আবার মিষ্টি করে ডাকছে। হচ্ছেটা কি? দ্বিধা আর কৌতূহল একসাথে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো। এটা কি ছিল? তালহা ঠোঁটের কোণে চাপা হাসি রেখে বলল, কেন, তোমার উইশ পূরণ করলাম।
তাই বলে এভাবে? কিভাবে? না মানে, এটা অপমান হয়ে গেল না? ও মা, অপমান কই, এটা ভালোবাসার ডাক। কিন্তু কেমন অপবাসা হয়ে গেল না? মেরিনের অদ্ভুত শব্দে তালহা চোখ কুঁচকে তাকালো। অপবাসা আবার কি? মেরিন নখ কামড়াতে কামড়াতে বলল, অপমান করে ভালোবাসাকে অপবাসা বলে? এসব আলতু ফালতু জিনিস তো মাথা বেশ খাটাও, কিন্তু পড়ার সময় এই ব্রেন কোথায় থাকে? তখন তো ব্রেন অ্যাক্সিডেন্ট করে বসে। তালহা অবাক সুরের সঙ্গে সঙ্গে থামিয়ে দিল। কি? কি বললে? মেহরিন ভয়ার্ত চোখে তাকায়। ভুল কিছু বলে বসেছে নাকি ভাবতে আমতামতা করতে লাগে। খই, কিছু না। না, মাত্র কি বললে ব্রেন কি করবে? মেহরিন আটকে আটকে বলল, এক্সিডেন্ট। তালহা ধমকের সুরে সঙ্গে সঙ্গে শুধরে দিয়ে বলল, স্টুপিড, ওটা এক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট। মেহরিন থতমত খেয়ে তাকায়, অস্বস্তিতে পড়ে হাঁসফাঁস করতে লাগে। আমি তো তাই বললাম, এক্সিডেন্ট। তার আবারও সেই একই বিকৃত উচ্চারণ শুনে আবারও ঝাড়ি মারে তালহা। হপ, আবারও এক্সিডেন্ট বলছো? ওটা এক্সিডেন্ট, এক্সিডেন্ট। মেহরিন অসহায় চোখে তাকিয়ে তালহার সাথে বলল, আরে আমিও তো তাই বলছি, এক্সিডেন্ট, এক্সিডেন্ট। এইবার তালহার নিজেকে সামলাতে পারলো না, হঠাৎ অট্ট হাসিতে মেতে উঠল। মেয়েটা অ্যাক্সিডেন্টকে কিনা এক্সিডেন্ট বলছে। তাকে হাসতে দেখে মেরিন লজ্জায় অপদস্থ হয়ে দাঁড়িয়ে। মেয়েটার অবস্থা দেখে যেন আরও হাসি পাচ্ছে তালহার। মন খুলে হাসছে সে। মেজাজটা ফুরফুরে লাগছে। সারাদিনের জমে থাকা ক্লান্তি, অফিসের কাজের ঝুট ঝামেলা সবকিছু যেন হাসির সাথে হারিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ হাসার পর নিজেকে থামাতেই সে নিজেই টের পেল মনটা অনেক হালকা হয়ে এসেছে। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেহরিনকে তালহা হাত বাড়িয়ে টেনে পাশে বসালো। এই মেয়েটাই যেন জাদুকরি, আশেপাশে থাকলে মন ভালো করে দেয়। বলো, অ্যাক্সিডেন্ট। মেহরিন ঠোঁট বাঁকিয়ে তার সঙ্গে বলল, এক্সিডেন্ট। এবার বলো, এক্সিডেন্ট, এক্সিডেন্ট। তালহা আবার হেসে ফেলল, মজা করে বলল, তুমি জেলা থার্ড পজিশনে আসলে কিভাবে? অ্যাক্সিডেন্ট নিজেই অ্যাক্সিডেন্ট করে বসবে তোমার এমন বিচিত্র উচ্চারণ শুনে। ছি ছি, লোকে শুনলে নির্ঘাত আমার মান সম্মান যাবে। তালহার বউ কিনা সামান্য একটা উচ্চারণে পারে না? মেহরিন গাল ফুলিয়ে মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমার মুখ দিয়ে এই উচ্চারণটাই শুধু বের হয় না। তার অভিমানে চেহারা দেখে তালহা নিজের হাসি থামালো। কিছুক্ষণ সে চুপ করে রইল। বুঝতে পারলো মেয়ের সত্যি মন খারাপ করেছে। চোখে মুখে তখন স্পষ্ট অভিমান জমে আছে। মেহরিন নাক ফুলিয়ে বলল, ডেকেছেন কেন? তালহা নীরবে উঠে বেডসাইড টেবিলের দিকে এগিয়ে গেল। ড্রয়ার খুলতেই ভেতর থেকে বের করে আনলো বেলি ফুলের ছোট্ট একটা মালা। হাতে নিতেই হালকা সুবাস এসে নাকে লাগলো। ফের আগের জায়গায় এসে সে মেরিনের হাত আলতো করে আগলে নিল। খুব যত্নে মালাটা তার হাতে পেঁচিয়ে দিতে লাগলো। পড়াতে পড়াতে অন্যমনস্ক স্বরে বলল, জ্যামে আটকে ছিলাম, তখন থেকে ছোট্ট বাচ্চা একটা বেলি ফুল বিক্রি করছে। কি মনে করে তোমার জন্য একটা নিয়ে নিয়েছিলাম। আবার ভেবো না ঘুষ দিচ্ছি, এমনি মনের টানেই দিলাম। মুচকি এসে মেহরিনের দিকে তাকাতেই দেখে মেয়েটার মুখের ভাবমূর্তি বদলেছে। মুখে জমে থাকা অভিমানটা যেন গলতে শুরু করেছে। চোখে মুখে হাসি ফুটেছে। মুহূর্তেই ঠোঁটের কোণে খেললো ছোট্ট এক চিলতে হাসি। খুশিতে উৎফুল্ল হয়ে উঠে বলল, আমি কিছু মনে করিনি। তাকে খুশি হতে দেখে তালহা ধীরে স্বস্তিতে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মেহরিন হাতের মালাটা নেড়ে দেখতে দেখতে খুশি মনে বেরিয়ে গেল। যাওয়ার আগে একবার ধন্যবাদ দিতে ভুলল না। তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পরও তালহার চোখ স্থির তাকিয়ে রইল সেদিকে। মেয়েটিকে সামান্য জিনিসেই মহা খুশি করা যায়। দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে সে বলে উঠল, তুমি ভীষণ সহজ সরল মেহরিন। এই সরলতাটাই আমাকে মাঝে মাঝে ভয় ধরায়। তুমি যে একটু মায়া দেখলেই ভরসা করে ফেলো। এই সরলতার ফায়দা না কেউ তুলে। সকাল বাজে 8:45। তালহা মাত্রই তাদের কলেজে নামিয়ে দিয়ে গেছে। 2-3 দিন পর কলেজে পা রাখতেই কেমন যেন মনে হচ্ছে চারপাশটা আলাদা, নতুন। পরিচিত জায়গাগুলো আজ কেমন যেন অপরিচিত ঠেকছে। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দুজনেই অজান্তে সতর্ক হয়ে গেল। মাথায় খেলল, এই বুঝি রাফিরা হঠাৎ ভাও করে উঠবে। কিন্তু তা না, হলো না। চারপাশে চোখ বুলিয়ে দেখলো কেউ নেই। তখনই মাথায় এলো তারা যে আজ কলেজে আসবে সেটা তো কেউ জানেই না। এই ভেবে দুজনেই হেসে ফেলল। চলতে লাগলো ক্লাসের দিকে। সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতেই দুজনেরই কপাল কুঁচকে গেল। সামনে সিঁড়ির ধারে দাঁড়িয়ে তনিমা, রাফি, ফারিন। হয়তো কারো অপেক্ষায়। তবে তনিমাকে এখানে দেখে যতটা অবাক তার চেয়ে অবাক রাফিদের সাথে তাকে দেখে। তাহিয়া অবাক কণ্ঠে বলেই উঠল, কি রে তোরা এখানে?
আর তনিমা? কথাটা বলতেই তাদের দৃষ্টি এদিকে ফিরল। মেহরিনদের দেখা মাত্রই তিনজনের চোখ ঝলমলে হয়ে ওঠে। খুশিতে এক প্রকার ছুটে এগিয়ে আসতে উদ্যত হবে অমনি কারো তীক্ষ্ণ ধমকে থেমে গেল তারা। সঙ্গে তাহিয়ারাও পেছন ফিরে তাকালো। এই মেয়ে, রাস্তা বন্ধ করে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কলেজ কি তোমার বাপের, যেখানে সেখানে দখল করে দাঁড়াবে? মেয়েটির এমন রুক্ষ ব্যবহারে দুজনেই রাগে চোখে তাকায়। দাঁত খিচিয়ে কিছু বলতে গিয়েও চুপ করে যায়। ইন্টার সেকেন্ড ইয়ারের ফিজিক্স স্যারের মেয়েটা, সঙ্গে তার চিরচেনা গ্রুপ। মেয়েটা স্বভাবতই পাজি আর বেয়াদ্দপ। তার যা আছে তার চেয়েও 10 গুণ দাপট দেখানোই যেন তার অভ্যাস। আগেও মেহরিনদের সঙ্গে ঝামেলা বেঁধেছিল, তবে তখন তালহার ভয়ে তারা আর বাড়ায়নি। এইবারও তাই হলো। রাগ চেপে মেহরিন আর তাহিয়া চুপচাপ পাশ কাটিয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতেই উপর থেকে হঠাৎ তনিমার কণ্ঠ ভেসে এলো। আরে সর সর, কালা হাতে এসেছে, জায়গা দে। পর্ব 35, প্রথম অংশ। এই মেয়ে, এই সাহস কত বড়! আমাকে কি বললে তুমি? কি? তনিমা চোখ পিটপিট করে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। অ্যাপ্রনের পকেটে হাত ঢুকিয়ে বলল, আমি কি কারো নাম উল্লেখ করেছি? জুতা ছুঁড়ে মেরে নিচে ফেলেছি। এখানে আপনি যদি তার স্বেচ্ছায় তুলে পড়ে নিন তাহলে আপনাকেই বললাম। মেয়েটি রেগে মেগে তেড়ে আসে। তনিমার ঠিক সামনে এসে দাঁড়ায়, রাগে ফুঁসছে। তাহিয়ারাও দ্রুত উপরে উঠে আসে। সবকটা তনিমার পেছনে দাঁড়িয়ে পড়ে। বুঝতে পারছে বড়সড় ঝামেলা করবে, তাই বান্ধবীকে প্রোটেক্ট করতে সবাই রেডি। এই বেয়াদব, তুমি কি জানো আমি এখন তোমার কী ব্যবস্থা করতে পারি? আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চষবো? চোরের মায়ের বড় গলা! বেয়াদব, বড়দের সাথে এভাবে কথা বলছো? করবো নালিশ? আরে করুন না, আমি কি না করেছি? মেয়েটির পাশের মেয়েটা ফাঁকে বলে উঠল, দেখছিস কেমন মেয়ে, মুখে মুখে কেমন চ্যাটাং চ্যাটাং কথা বলছে। রাফি তার প্রত্যুত্তরে বলে উঠল, আরে আপা, দুঃখ নেবেন না। আসলে হচ্ছে কি, আমার বান্ধবীর জন্মের পর মধু দেওয়ার আগেই ওর বাপে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে ফেলেছিল। সেই থেকে বান্ধবীটার মুখ থেকে চ্যাটাং চ্যাটাং কথা বের হয়। ফারিনও তাল মিলিয়ে খোঁচা মেরে বলল, তবে সব কথা উচিত কথাই বের হয়। থাক আপা, দুঃখ নেবেন না। মেয়েটি তো আরও জ্বলে উঠেছে, সাথে তার গ্রুপের বাকি মেয়েরা। জুনিয়ররা নাকি তাদের অপমান করছে, মানা যায়। রাগে জিদে সিনথিয়া তনিমার দিকে এগিয়ে যেতে নিলে তার বান্ধবীরা আটকে দেয়। একটা মেয়ে ফিসফিসিয়ে বলল, বইন, সাবধান, সব জায়গায় পাওয়ার চলে না। শুনছি এই মেয়ে আইনমন্ত্রীর মেয়ে, হেরফের করলে তোর পুরো গোষ্ঠীসহ জেলে ঢুকানোর ক্ষমতা আছে। সিনথিয়া থেমে যায়, মনে মনে কিছুটা ভয় পেলেও হাত ঝাড়ি মেরে ছাড়িয়ে বলল, এসব বালছাল ভয় পায় নাকি? বলেই ফের চেঁচাতে থাকে। তবে এতে তনিমা সহ বাকিদের কিছু বলতে না দেখে মেয়েটি আরও রেগে যায়। তাকে যেন তার অগ্রাহ্য করছে। এই এই বেয়াদ্দবির দল, কিছু বলছো না কেন? আমি যে প্রশ্ন করছি উত্তর দিচ্ছ না কেন? ভয় পেলে বুঝি? তনিমা উঠে দাঁড়ায় সোজা হয়ে, তারপর ডিরেক্ট তার সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় বলে ওঠে, চিল্লিয়ে যদি বড় হওয়া যেত তাহলে সিংহের পজিশনে কুত্তা রাজা থাকতো। অপমানে মেয়েটির মুখ থমথমে, কি বলবে খুঁজে পাচ্ছে না। শেষ বেশ না পারতে তনিমাদের দিকে আঙ্গুল তুলে গমগমে গলায় বলল, দেখে নিব এক একটাকে। মেহরিন মুখ বাঁকিয়ে বলল, এই সবাই পোজ দে, আপু ভালো করে দেখে নিক। বলতেই সাথে সাথে যে যার জায়গায় পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ে। এজন্য তাজা আগুনে ঘি ঢালা হলো। আর সহ্য করতে না পেরে মেয়েটার আগে ফুসতে ফুসতে ধূপধাপ পা ফেলে নিজের গ্রুপ নিয়ে চলে যায়। যেতে যেতে শাসিয়ে যায়, পরে দেখে নেবে। তারা যেতেই করিডোর জোরে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। একজন হাসতে হাসতে কাহিল, জব্দ করতে পেরেছে ভালোভাবেই। একজন আরেকজনের সাথে হাই ফাইভ দিতে দিতে ক্লাসের দিকে এগোয়। হাসাহাসির মাঝেই সবাই ক্লাসে ঢুকে পড়ে, কিন্তু হাসির রেশ কাটে মেহরিন আর তাহিয়ার প্রশ্নে। দুজনেই চেপে ধরে বাকিদের। এই, বললি না তো তনিমা এখানে কি করে? তো আবার তোদের সঙ্গে? রাফি মুখ কুচকে বিরক্তি সুরে বলল, প্রথম দিন এসেই এই ভূতনি আমাদের ভয় দেখিয়ে দিয়েছে। তাহিয়া কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কেমনে? ফারিন বলতে শুরু করলো, আরে কালকে এসেছে কলেজে ওর বাপসহ। হঠাৎ এত ভিআইপি লোক, এত পুলিশের গাড়ি দেখে সবাই কেমন ভয় পেয়ে গিয়েছিল না, বলার বাইরে। কলেজে যেন আলাদা একটা গুঞ্জন পড়ে গিয়েছিল। সকলের মনে একটাই প্রশ্ন, কলেজে আবার কোনো কাণ্ড ঘটে গেছে নাকি? এসব ভাবতে ভাবতে আতঙ্ক ক্লাসে সবাই মনে পড়ছিল না কারো। তার উপর অর্ধেক ক্লাস চলার পথে দেখি এই তনিমা, ওর বাপ, প্রিন্সিপাল আর কয়েকজন পুলিশ কনস্টেবল একসাথে এসে হাজির আমাদের ক্লাসে। এতে সকলের কাঁপাকাঁপি আরও শুরু। আবার এই বেয়াদ্দপ মহিলা এসে আমাদের নাম ধরে ডাক দিল। ভয়ে তো আমাদের দুজনের আত্মাই উড়ে যাওয়ার উপক্রম। মনে হচ্ছিল কোনো ক্রাইম করে ফেলেছি নাকি। ফারিন একটু থামতেই মেহরিনার ধৈর্য রাখতে না পেরে প্রশ্ন করতে লাগলো, তারপর তারপর? তনিমা বেঞ্চে হেলান দিয়ে বসে হালকা গলায় বলল, তারপর আমি বলছি। ওই দিন তোদের বাসায় থাকতে তোরা বলেছিলিস না কলেজে তোদের আরও 2টা ফ্রেন্ড আছে,
রাফি ফারিন আছে। আমিও তাদের নাম মনে রেখেছিলাম। আব্বুকে বলে তোদের কলেজে শিফট হয়েছি কালই। ক্লাসে এসে তোদের না দেখে ওদেরই আগে খুঁজে বের করলাম। একা একা ভালো লাগে নাকি? বাট ভিতুর দল এমন ভয় পেয়ে গিয়েছিল বলেই হাসতে লাগে তনিমা। রাফির সঙ্গে সঙ্গে ভাব নিয়ে বলল, আমি মোটেও ভয় পাইনি। ভয় তো পেয়েছি ফারিনের বাচ্চা। ফারিন চোখ কটমট করে তাকিয়ে বলল, হপ, আবার মিথ্যা বলিস। একটুর জন্য প্যান্ট ভিজাসনি দেখিনি আমি। রাফি থমথমে মুখে তাকিয়ে থাকে অসহায়ভাবে। এদের সামনে একটু ভাব নেওয়া মুশকিল। তনিমা তখন হাসতে হাসতেই বলে ওঠে, ছি ছি রাফি বেবি, তুমি বান্ধবীর বাপকেই এত ভয় পাও? গফের বাপেরই দেখলে তো সত্যি সত্যি প্যান্ট ভিজিয়ে ফেলবে। তার কথায় মুহূর্তেই সবাই হো হো করে হেসে ওঠে। রাফি তো মুখ আরও ভোতা করে বসে থাকে। রাগে মুখ ভেঙচে অন্যদিকে ফিরে গিয়ে বিড়বিড় করতে লাগলে, তিনটার অপমানে কিসের কমতি ছিল আল্লাহ, আরেকটা পাঠাই দিছেন। এরপর প্রথমে 3টে ক্লাস ভালোই ভালোই কেটে যায়, কিন্তু শেষের ক্লাসে হঠাৎ তনিমা আর ফারিন বেঁকে বসে। এই ক্লাস তারা করবে না। এই ঘোষণায় তাদের সঙ্গে যোগ দেয় রাফিও। মেহরিন সন্দেহভরা গলায় বলল, আজব, এখন ক্লাস না করে কোথায় যাবি? কেউ দেখলে তোদের ক্লাসেই পাঠিয়ে দেবে। রাফি একেবারে নিশ্চিন্ত ভঙ্গিতে বলল, আরে চল না, আজকে কলেজ ফাঁকি দিব, কেউ দেখবেই না। কথাটা শুনতেই মেহরিন আর তাহিয়া একসাথে চেঁচিয়ে ওঠে, কি? তনিমা তাড়াতাড়ি দুজনের মুখ চেপে ধরে ফিসফিস করে, আরে আস্তে বই, কেউ শুনলে বাস খাবো। তাহিয়া মুখের উপর থেকে হাত সরিয়ে আতকে উঠে মুখ নিয়ে বলল, তাই বলে কলেজ ফাঁকি? না না বাবা, আমি নাই, বাস খাওয়ার কোনো শখ নাই আমার। আরে চল না, এসবই তো কলেজ লাইফের মজা, এগুলোই তো পরে মেমোরি হয়ে থাকবে। চল না আজকে ক্লাস ফাঁকি দিয়ে একটু ঘুরে বেড়াই। তাহিয়া দুই কানে হাত দিয়ে বেঞ্চে মাথা ফেলে দেয়, না বাবা, আমি কিছু শুনছি না। আমার ভাই এত সাহস নেই। আমার ভাইয়া শুনলে আমাকে উল্টো করে থাপড়াবে। তোরা গেলে যা। তাহিয়াকে এমন এক কথায় বসে থাকতে দেখে ফারিন আর তনিমা এবার মেহরিনকে চেপে ধরে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর একটা সিদ্ধান্তে আসে, কলেজ ছুটির আগেই ফিরে আসবে। মেহরিনের ভাবসাব্যে রাজি হলেও মুখে কিছু বলল না। সে এখনও তাহিয়ার দিকেই তাকিয়ে আছে। তা বুঝে সবাই মিলে তাহিয়াকে মানাতে লেগে যায়, কিন্তু সে যাবেই না। একটার জন্য সব আটকে থাকবে নাকি? এই ভেবে রাফি উঠে দাঁড়িয়ে যায়, তাহলে তুই থাক, মেরিনকে সহ আমরা সবাই যাচ্ছি। একা একা মশার সঙ্গে বসে বসে পড়াশোনা কর। তবুও তাহিয়াকে উঠতে না দেখে সবাই এবার চোখাচোখি করে উঠে দাঁড়ায়। তারা জানে সবাই উঠে গেলে তাহিয়াও উঠতে বাধ্য। সেই ভেবেই একে একে সবাই ক্লাস থেকে বেরোতে থাকে। আর তখনই তাহিয়া হড়বড়িয়ে উঠে বসে মেহরিনের হাত চেপে ধরে মুখ ফসকে বলে ফেলে, খবরদার না, তোর জামাই কিন্তু তোরে তো বাজাবেই, সঙ্গে আমারও ব্যান্ড বাজাবে। তাহিয়ার কথায় মেরিন চোখ বড় বড় করে তাকায়। এই মেয়েটা দিল তো গন্ডগোল করে। মুহূর্তে চোখে মুখে রাগের ছাপ পড়ে যায়। এদিকে তাহিয়া নিজেই নিজের মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথার জন্য আমতা আমতা শুরু করে। কি বলবে, কিভাবে ঢাকবে কথাটা, কিছুই ঠিক বুঝে উঠতে পারছে না। এদিকে বাকিরা সবাই জহুরি চোখে তাকিয়ে আছে। ঘটনা কি সেটা বুঝে নেওয়ার চেষ্টা চলছে সবার মাথায়। তবে আপাতত এসব বোঝার সময় নেই, এখন বের হওয়াটাই জরুরি। যে কোনো মুহূর্তে স্যার ঢুকে পড়বে, তাদের ঘটনা পরে বের করা যাবে। এই ভাবনাতেই সবাই তড়িঘড়ি করে ব্যাগ হাতে নেয়, পেছনের দরজা দিয়ে চুপচাপ সকলের আড়ালে বেরিয়ে পড়ল। প্রথমে গিয়ে দোতলার বাথরুমের করিডোরে গা ঢাকা দেয়। প্ল্যান পরিষ্কার, ম্যাথ টিচার ক্লাসে ঢুকলেই নিচে নামবে, নইলে সামনে পড়লে সরাসরি ক্লাসে টেনে নেবে, তখন আর রক্ষা নেই। কয়েক মিনিট টান টান উত্তেজনায় দাঁড়িয়ে থাকার পর দেখা মিলল স্যার ক্লাসে ঢুকে পড়েছে। তা চোখে পড়তেই এবার সবাই সুর সুর করে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। এক মুহূর্ত দেরি না করে স্কুলের পেছনের গেটের দিকে রওনা দেয়। ওই দিক দিয়ে বেরোতে হবে। সামনের গেটে গেলে যে কারো নজরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু দূর হেঁটে পেছনের গেটে পৌঁছাতেই চোখে পড়ে মবিন চাচাকে, কলেজের দারোয়ান। কিন্তু ওনাকে অদ্ভুত লাগছে। তিনি একটা বড় গাছের সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, আবার কার সঙ্গে যেন কথাও বলছেন। এই দৃশ্য দেখে সবার চোখে মুখে একসাথে সন্দেহ ভর করে, এই মুবিন চাচা পাগল টাগল হইল নাকি, গাছের সাথে কথা বলতেছে। ফারিনের কথায় রাফি ভয় ভয় বলে ওঠে, আমার মনে হয় ভূতে ধরছে, গাছ ভূত। রাফির কথা শুনে তাহিয়া অবাক হয়ে কিছুক্ষণ ভাব নিয়ে প্রশ্ন করল, গাছ ভূত আবার কি? রাফি রহস্যময় গলায় ফিসফিস করে তাহিয়াকে বোঝাতে থাকে, আরে গাছে যে ভূতগুলো থাকে ওদেরই বলে গাছ ভূত, আমাদের গ্রামে অনেক ছিল। তাহিয়া ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, এই গাছেও ভূত আছে? আরে হ্যাঁ, শুনেছিলাম এক মেয়ে এই গাছে ফাঁস লেগেছিল, তারপর থেকে নাকি ভূত হয়ে গেছে। রাফির কথা শুনেই তাহিয়া ভয়ে মেহরিনের হাত শক্ত করে চেপে ধরে। বেচারি এমনিতেই এসব ব্যাপারে ভীষণ বিশ্বাসী। ভয়ে ভয়ে সেদিকে উকি দিতেই গাছের আড়াল থেকে কিছু একটা চোখে পড়ায় সে আরও কেঁপে ওঠে। কাঁদো কাঁদো গলায় বলে, আমি দেখেছি ভূতকে।
তার কথায় সবাই বিরক্তি নিয়ে রাফির দিকে তাকায়। এ যে সুযোগ পেলেই নিজের আজাইরা বানোয়াট গল্প জুড়ে দেয় তার অজানা নেই। তবে বোকা তাহিয়া প্রতিবারই রাফির ফাঁদে পা দেয়। মেহরিন বিরক্তির স্বরে বলল, কি বলছিস? এই ফাপড়বাজ রাফির কথায় বিশ্বাস করছিস? এ শালা মিথ্যাবাদী, গাছভূত বলে কিছু নেই। রাফি চোখ কটমট করে তাকায় মেহরিনের দিকে। কিছু বলার আগে তাহিয়া তড়িঘড়ি করে বলে ওঠে, না না, ওই দেখ, গাছের আড়াল থেকে শাড়ির আঁচল দেখা যাচ্ছে। তার কথায় রাফির সাথে সাথে চুল ঠিক করতে করতে ভাব নিয়ে মাথা নেড়ে বলে, দেখছিস, বলেছিলাম না আমি ভূত আছে। হ্যাঁ, বিশ্বাস করলি না তো, এবার নিজেরাই দেখ। তার কথায় পাত্তা না দিয়ে সবাই মনোযোগ দিয়ে মুবিন চাচার দিকে তাকাতেই যা দেখলো, তাতে তাহিয়া আর রাফির মাথায় একসাথে দুটো চাপড় পড়ল। ফারিন রাগে গলায় ঝাড়ি মেরে বলে, আবালের দল, ওইটা গাছ ভুট্টুত না, ওইটা আমগো গরিবের লায়লা মজনু। তার কথার অর্থ না বুঝে সকলেই কপাল কুঁচকে তাকায়। তনিমা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, মানে? মানে চল, সামনে গিয়ে দেখাচ্ছি। বলেই সে এগিয়ে যায়। তার দেখা থেকে বাকিরাও এগায়। কাছে যেতেই কানে ঘা আসলো, তোমারে আইসকা হেব্বি সুন্দর লাগতেছে গো বাবুই পাখি। আফসানা খালা শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে লজ্জায় লাল হয়ে বলল, জান তো মুবিন ভাই, এমনি কইবেন না, আমার লজ্জা লাগে। মুবিন চাচা মুচকি এসে বলে, লজ্জা লাগলেও তোমারে মেলা সুন্দর লাগে। তাদের কথা শুনে এক একজন বলদের মতো একে অন্যের দিকে তাকিয়ে, এখানে যে সত্যি লায়লা মজনুর কাহিনী চলছে আর তারা কিনা ভূত ভেবেছিল। না, এ নদীর জল আর গড়াতে দেওয়া যাবে না। হঠাৎ সবাই একসাথে কেসে উঠতেই দুজনে হকচকিয়ে যায়। আফসানা খালা গাছের আড়াল থেকে তড়িঘড়ি বেরিয়ে চোরা চোখে তাদের দিকে তাকিয়ে দেখতেই কোনো কথা না বলেই তরতর করে চলে যায়। আর মুবিন চাচা তো কেসে আমতামতা করতে লাগেন। তবে পরক্ষণেই ফের বুক ফুলিয়ে দাঁড়িয়ে পড়েন, এই বিচ্ছুদের সামনে নিজের মান সম্মান বজায় রাখতে হবে। তো তোমরা এখানে? মুবিন চাচার কথায় ফারিন এগিয়ে এসে পুলিশের মতো জেরা শুরু করে। তার আগে বলেন, আপনি এখানে কি করছিলেন? মুবিন চাচা তোতলাতে শুরু করেন, আমি তো আমার দায়িত্ব পালন করছিলাম। রাফি পিটপিটের চোখে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, ও আচ্ছা, লজ্জালজ্জি খেলা আপনার দায়িত্বের মধ্যে পড়ে বুঝি? তার কথায় মুবিন চাচার মুখ থমথমে হয়ে যায়। এদিক সেদিক তাকাতে তাকাতে বলল, কি কইতাছো হব বেডা? বুঝে গেছেন এরা যে সব কীর্তি দেখে নিয়েছে। নিজেকে সামলে তিনি গম্ভীর মুখে দাঁড়ান। নিজেরটা ঢাকতে প্রশ্ন করে বসল, হে মিয়া, আমি যাই করি, তোমরা এখানে কিতা করো ক্লাস রাইখা? কইতাম নি স্যার রে, এক্কেরে কানে দইরা দাঁড় করামো। তার হঠাৎ এমন হুমকি দেখে সবাই একে অন্যের দিকে তাকায়। উনি সবসময় এমন ভাবনেন যেন কলেজের প্রিন্সিপাল তিনি নিজেই। ইচ্ছে তো করছে ধরে বাদাম দিতে, কিন্তু কিছু করবার নেই আপাতত। কিছুক্ষণ চোখাচোখির পর পরিস্থিতি সামলাতে তনিমা বলে ওঠে, আরে চাচা, আপনি এখানে? আপনাকে ওখানে প্রিন্সিপাল স্যার ডাকতেছে। তনিমার কথায় বাকিরাও সায় দেয়, কিন্তু মুবিন চাচা জহুরির চোখে একে একে সবাইকে দেখে নেন। সবার হাতে ব্যাগ দেখে তার নজর আরও করা হয়। তোমাকে হাতে ব্যাগ কেন? কই যাবা? সবাই থতমত খেয়ে দাঁড়িয়ে যায়। এ তো দেখছি কথাই শুনছে না, এভাবে ধরা খাবে নাকি? সেই টানটান মুহূর্তে এসে বুঝি প্ল্যান চলে যাবে। তা ভেবে মেহরিন মৃদু হেসে সঙ্গে সঙ্গে বলে উঠল, আরে চাচা, আমরা তো ল্যাবে যাচ্ছি, শেষ ক্লাস তো, তাই ব্যাগ নিয়েই যাচ্ছি। আবার ছুটির সময় ক্লাসে গিয়ে ব্যাগ আনাটা ঝামেলা না, তাই একেবারে ব্যাগ নিয়েই ক্লাস করব। মেহরিনের কথায় তিনি কয়েক পলক ভালো করে তাকান তাদের দিকে। মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে বিশ্বাস ঠিক জমেনি। সেই সুযোগে রাফি তাড়াতাড়ি বলে ওঠে, আরে চাচা, জলদি যান, আসার সময় শুনছিলাম আপনার বকশিস নিয়ে কথা বলতেছে, হয়তো বকশিস দিতেই ডেকেছে। কথাটা শুনতে ওনার চোখ মুখ চকচক করে উঠে। উৎসাহিত কণ্ঠে প্রশ্ন করল, সত্যি কইতাছো? এইবার তাহলে জায়গা মতো ধরতে পেরেছে এই ভেবে সবাই একে অপরের দিকে তাকিয়ে কিছুর ইশারা করেই একসাথে মাথা ঝাঁকায়। আরে হ হ, আমরা তো আরও আপনার সুনাম করে এসেছি, বকশিস আরও বাড়াই দিবে, দ্রুত যান। এই কথা শুনে উনি তো খুশিতে গমগম করতে করতে অফিস রুমের দিকে এগিয়ে যেতে লাগেন। যেতে যেতে আনন্দ ধোয়া দিতে লাগেন, তোমা করে হেব্বি ধন্যবাদ গো, যাও যাও ক্লাসে যাও, বালা কইরা পইরো, দোয়া করি বহুত বড় হও। খুশিতে গদগদ করতে করতে তিনি চোখের আড়াল হতেই সবাই যেন প্রাণ ফিরে পায়। প্ল্যান সাকসেসফুল। খুশিতে নেচে ওঠে একজন আরেকজনের সঙ্গে হাই ফাইভ দিতে দিতে গেটের দিকে ওগে। এবার আর কোনো বাধা নেই। তনিমা খালি গেট খুলতে হাত বাড়িয়েছে, ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে বাংলা স্যারের গলা, এখানে কি হচ্ছে? এক বিপদ যেতেই আরেক বিপদ হাজির। স্যারের গলা শুনে সবাই হকচকিয়ে ওঠে। তনিমার সঙ্গে সঙ্গে গলায় পেঁচানো ওড়নার এক কোণা টেনে গেটের হাতলে ঘষতে লাগে। রাফি তো ব্যাগ দিয়ে গেট মুছতে শুরু করে। ফারিন হড়বড়িয়ে সামনে পড়ে থাকা শুকনো পাতাগুলো পা দিয়ে সরাতে লাগে। তাহিয়া ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে কি করবে বুঝে উঠতে পারছে না।
মেহরিন দ্রুত হাত নাড়িয়ে নাড়িয়ে বলতে থাকে, আরে ভালো করে মোচ। ইস, মুবিন চাচাও না একটা কাজও ঠিক মতো করে না, সামান্য গেটটাও পরিষ্কার করে রাখতে পারে না। গেটটা হলো আমাদের কলেজেরই সম্পদ, যা আমাদের সম্পদ, আমাদের সম্পদের এই অবস্থা করে রেখেছে। ছে 2 দিন পর ঝঙ্কার ধরলে আবার স্কুলের কতগুলো টাকা যাবে। না না, এসব মানা যায় না, সুন্দর করে মোচ। বলতে বলতে সে ভাব নিয়ে পেছনে ফিরে তাকায়, বাংলা স্যারকে দেখে অবাক হওয়ার ভান করে এগিয়ে যায়। আরে স্যার, আপনি? আসসালামু আলাইকুম। আপনি যে এখানে, কিছু লাগবে স্যার? স্যার বড় বড় পা ফেলে এসে দাঁড়ান গেটের সামনে। ততক্ষণে বাকিরা সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। আমিও তো তাই বলছি, তোমরা এখানে? মেহরিন মুখটা মিয়ে বলে, আর বলবেন না স্যার, আমরা যাচ্ছিলাম ল্যাব ক্লাসে, পথে মুবিন ভাই থুকু চাচার সাথে দেখা। উনি কি পারলো এটা করতে? বলেই আফসোস করতে লাগে। সঙ্গে সঙ্গে বাকিরাও সায় দেয়। তা দেখে স্যার কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কি করেছো? আমাদের দেখে গেটে দাঁড় করিয়ে গেছে। কেন, ও কোথায় গেছে? রাফি পাশ থেকে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, স্যার, উনি ওই আফসানা খালার সাথে ইয়ে করতে গেছে। স্যার কথাটা ঠিক বুঝতে না পেরে আবার প্রশ্ন করেন, ইয়ে মানে? তনিমা তাড়াতাড়ি মাঝখানে ঢুকে বলে, আরে স্যার বুঝেন না, ওই যে ইয়ে ইয়ে। আরে ইয়েটা কি? ইয়ে মানে ইটিস পিটিস। বলেই মুখ ঢেকে দাঁড়ায় তনিমা। সঙ্গে বাকিরাও। স্যারের চোখ মুখ কুঁচকে যায়, খানিকটা লজ্জা খানিকটা রাগ দুটোই একসাথে ফুটে ওঠে। কি? তাই বলে তোমাদের গেটে দাঁড় করিয়ে যাবে? এত বড় সাহস! দাঁড়াও, ওরে আমি দেখছি। আর তোমরা যাও, এক্ষুনি ক্লাসে যাও, ওর খবর আমি নিচ্ছি। সবাই গুড স্টুডেন্টের মতো মাথা নাড়তেই স্যার রাগে ধপাধপ পা ফেলে অফিস রুমের দিকে চলে যান। আজকে এই মুবিনের খবর নেবেনি। কলেজে আগেও অনেকের কাছ থেকে নালিশ এসেছে মুবিন চাচা আর আফসানা খালার এই মেলামেশা নিয়ে। স্টুডেন্টদের ওপর এর খারাপ প্রভাব পড়বে, এই ভাবনাতেই তিনি ঠিক করেছেন আজ কিছু একটা ব্যবস্থা নেবেনি। এদিকে স্যার যেতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত বেরিয়ে পড়ে। প্রায় দৌড়েই পেছনের রাস্তা ধরে মেইন রোডে উঠতেই হাঁফ ছেড়ে বাঁচে সবাই। তৎক্ষণাৎ সবার চোখে মুখে হাসি ফুটে ওঠে, একসঙ্গে চেঁচিয়ে ওঠে সবাই, ইয়ে! তবে আশেপাশের সকলের অবাক চাহনি দেখে তারা চুপসে যায়, বোকা বোকা হেসে হাঁটা ধরে। কিছু দূর যেতেই এইবার সবাই মিলে চেপে ধরে তাহিয়াকে। এইবার চান্দু, তোর পালা, সত্যি করে বল, কাহিনী কি? তখন মেহরিনের জামাই বললি কাকে? ফারিনের কথা শুনে তাহিয়া এদিক ওদিক তাকাতে থাকে। হ্যাঁ রে, এমনি ভুলে বলেছি, কেউ না তো, কেউ না। বলতে বলতেই ঢোক গিলে একবার মেহরিনের দিকেও তাকায়। মেহরিনও অসহায় চোখে তাকিয়ে আছে। তনিমা কয়েক পল তাকিয়ে থেকে বলে উঠল, না না, ডাল মে কুছ তো কালা হে, সত্যি করে বল কাহিনী কি? ঠিক তখনই রাফিও পাশ থেকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। কি হলো বল, কি লুকাচ্ছিস আমাদের থেকে? ছি ছি, এই তোর বন্ধুত্ব? ছি আল্লাহ ছি, দড়ি ফালাও, উঠে যাই। এই দিন দেখার জন্যই বন্ধু বানাইছি, এর থেকে সারা জীবন বন্ধু ছাড়াই থাকা ভালো ছিল। তাদের এমন জেরা আর রাফির নাটক এসব দেখে তাহিয়া একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। বেচারির এমনিতেই মুখ পাতলা, আবার এদের সামনে তো কথা পেটে রাখতেই পারে না, ব্যাস ফরফর করে সব বলে দেয়। কথার মাঝেই সবাই আসে একটা পার্কে, কলেজ থেকে 10 মিনিটের দূরত্ব। সকলে বেঞ্চে বসে আছে, মাঝখানে বসিয়ে রেখেছে মেরিনকে, যেন সকলের বিচার সভায় একমাত্র আসামি সেই। কেন আগে বলেনি, কিভাবে এতদিন লুকিয়েছে, এই নিয়ে একের পর এক শাসন। বেচারি মুখ মিয়ে চুপচাপ বসে আছে, টু শব্দও করছে না। একসময় রাফি হালকা গলায় সবাইকে থামিয়ে বলে, আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে পরে আবার ধরা যাবে। আপাতত কোথায় যাবি সেটা ঠিক কর, বেশি দূর যাব না কিন্তু। এই কথায় সবাই সেসব বাদ দিয়ে প্ল্যান করতে শুরু করে কোথায় যাবে। এক একজন এক এক জায়গার নাম বলছে। তাহিয়া হঠাৎ মিনমিনিয়ে বলে ওঠে, বাস তো এমনিতেই খাচ্ছি, কল যাবেই ভাইয়ের কাছে। এক কাজ করি, চল আমাদের অফিসে যাই, ওখান থেকে ভাইয়াকে নিয়ে আমরা ঘুরতে যাব। তার কথা শুনে তনিমা সঙ্গে সঙ্গে ঝাঁজিয়ে ওঠে, এই ভাই ভক্ত, এত ভাই ভাই করিস কেন? তোর ভাই আমাদের যেতে দেবে? উল্টো ধমক দিয়ে বাড়ি পাঠাবে, বলদ। তাহিয়া ঠোঁট উল্টে বলে, না না, ভাইয়াকে ছাড়া কোথাও যেতে ভয় লাগে, চল না। আমি একটু রিকোয়েস্ট করলে মেনে যাবে, আমরা সেফও থাকবো, নইলে কিছু হলে ভাইয়ের কাছ থেকে অনেক বকুনি থাকাবো, টেনশন করবে। মেহেরিনও সায় দেয়, সে জানে এমনিতেই তালহার কানে খবর যাবেই, তারা যে কলেজ ফাঁকি দিয়েছে। যদিও আরও শোনে একা একাই ঘুরেছে, তাহলে আরও রেগে যাবে। তাই দুজনেই শান্ত গলায় সবাইকে বোঝাতে লাগে। শেষমেশ বাকিরাও রাজি হয়, তবে শর্ত একটাই, সবাই হেঁটেই যাবে। তাহলে আজকে দুলা ভাইকে ধরবো ট্রিটের জন্য। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া খারাপ না।
হ, পকেট ফাঁকা করতে হবে। এমন নানা কথাবার্তাই চলতে থাকে। তারা ফুটপাত ধরে হাঁটছে, নানা গল্প হাসি ঠাট্টার ভেতর দিয়ে পথ এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে দুষ্টুমির ছলে একজন আরেকজনকে মারছে, কেউ দৌড়ে পালাচ্ছে, কেউ পিছে ছুটছে, কেউ আবার হেসে উঠছে। ফুটপাতের আশেপাশে আইসক্রিম ফুচকা যখন যা পাচ্ছে তাই এক প্লেট করে নিয়ে সবাই মিলে একটাতে একটু একটু করে টেস্ট করে দেখছে। এতক্ষণ ধরে যে ধরা খাওয়ার ভয়টা ছিল সেটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। ভুলের মাঝেও যেন এরকম নির্ভার অনুভূতি কাজ করছে। ভালো লাগছে বন্ধুদের সঙ্গে এমন এলোমেলো সময় কাটাতে। এটাই বোধহয় কলেজ লাইফ, বন্ধু বান্ধবদের সাথে লাইফ, যেখানে সব কিছু মেপে মেপে করা হয় না, বরং একটু বেখেয়াল হওয়া, একটু নিয়মের বাইরে কি উপভোগ করা। কারোরই এবার আর আফসোস নেই, বরং নতুন এক অনুভূতির মুখোমুখি হলো সবাই। তৈরি হলো একটা নতুন মেমোরি। হয়তো অনেক বছর পরে, বয়স বেড়ে গেলে, তখন এই সময়গুলোর কথাই মনে পড়বে বারবার, স্মৃতির পাতায় থেকে যাবে। তখন বুঝবে এই ভুলটিকের মাঝেই লুকিয়েছিল কলেজ জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো। অর্ধেক পথ যেতেই হঠাৎ চোখে পড়ে চুরির দোকান, যেন অদৃশ্য কোনো সুতা টেনে ধরলো। সবাই একসাথে দাঁড়িয়ে পড়ে। মেয়েরা চুরির দোকান দেখবে আর তার পাশ কাটিয়ে চলে যাবে, তা কখনো হয়? তাদের বেলাও তা হয়নি। মুহূর্তে সবকটা দোকানের ভেতর সুরসুরিয়ে ঢুকে পড়ে। বান্ধবীদের চক করে বেচারা রাফিও পিছু পিছু ঢুকেই রঙিন কাচের চুড়িগুলোর দিকে ঝুঁকে পড়ে মেহেরিনরা। আলোয় ঝিলমিল করা চুড়িগুলো হাতে নিয়ে ঘোরানো, পরখ করা, পরা, খোলা, এসব করতে করতে একসময় যে যার মতো কালার পছন্দ করে নেয়। তার এক পর্যায়ে সবাই মিলে রাফিকে ঘিরে ধরে। ভালোই ভালোই বলছি, কিনে দে। মেরিনের কথায় অবাক হয়ে তাকায় রাফি। আমি কেন কিনে দিব? তোরা দেখছিস, তোরা কিন, আমাকে টানছিস কেন? তনিমা তাকে থামিয়ে দিয়ে বলল, বান্ধবীদের চুরি গিফট করলে সওয়াব হয়, আমরা তার সওয়াব বাড়াতেই বলছি, কিনে দে ফার্স্ট। রাফি হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তাদের কথায় দ্রুত উঠে দাঁড়ায়। বেরিয়ে যেতে অগ্রসর হতে হতে বলল, লাগবে না আমার এত সওয়াব। বের হতে নিলে ফারিন তাহিয়া তার পথ আটকে দাঁড়িয়ে যায়। ফারিন কোমরে হাত দিয়ে তাড়াহুড়ো কণ্ঠে বলে, কিপটামি না করে তাড়াতাড়ি কিনে দে চুরি, নয়তো তোর বোনকে বলে দিব তুই যে তার লিপস্টিক চুরি করে গফরে দিছোস। রাফি চোখ বড় বড় করে তাকায়। এহ, টাকা কি মামার বাড়ির আবদার নাকি? যা সার। তার কথায় ফারিন মাথা ঘুরিয়ে দোকানদারের দিকে তাকায়। এই মামা, দেন তো আপনার মোবাইলটা। রাফি সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠে। বললেই হলো, আমি ভয় পাই না, আমার বোনের নম্বর পাবি কইতে? ফারিন নির্বিকার গলায় বলল, তোর নম্বর তো আছে। হতো, তোর মোবাইলটা জানি কই? বাসায়। এটুকু শুনে ফারিনের ঠোঁটে দুষ্ট হাসি খেলতে থাকে। ওখানেই কল দিলে কাজ হবে, তোর আপার কাছেই কল যাবে। কথাটা শেষ হতে না হতেই রাফির মুখের রং পাল্টে যায়। মুহূর্তেই যেন সব সাহস গলে গেছে। আতকে উঠে বলতে লাগে, ইয়া গজব, এ একাম করিস না বোন, মাফ কর, দিচ্ছি কিনে দিচ্ছি। সারা ফকিল বানাই শালবি আমারে। কি করতে যে তোদের পাল্লায় পড়েছিলাম। এমন বিভিন্ন আফসোস করতে করতে সে পকেট হাতড়ে টাকা বের করে দোকানদারের হাতে গুঁজে দেয়। আর ওদিকে বাকিরা অলরেডি চুরি হাতে পড়ে ঝনঝন শব্দ তুলছে। সকলেই মহা খুশি। তাদের হাসি থেকে রাফির যেন গা জ্বলে উঠছে। সময় আমারও আসুক, দেখে নিব এক একটাকে। বিশাল বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে সকলে। রাফি বিল্ডিংটা মনোযোগ সহ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাহিয়া জিজ্ঞেস করে, কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আয় চল। রাফি কিছুক্ষণ ভাবার পর বলল, চিন্তা করছি, যদি কোনো ভূমিকম্প হয় এই বিল্ডিংটি কোন দিকে ধসে পড়বে। তাহিয়ার সঙ্গে সঙ্গে ঝাড়ি দিয়ে বলল, এই কুফার কুফা, কী সব বাজে বাজে কথা বলছিস? এমন কেউ কথা বলে? আরে না না, ভুল বলছিস। আমি বলতে চাচ্ছিলাম, যদি কোনো বিপদ ঘটে এত উঁচু থেকে মানুষ নামবে কিভাবে? এটা রিস্কি না? তাহিয়া বলল, এখানে হাজার হাজার মানুষ কাজ করে, নিরাপত্তার ব্যবস্থা তেমন আছে, সব ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত। এবার এসব চিন্তা বাদ দে, চুপচাপ চল। এরপর সবাই একে একে লিফটে উঠে 7 তলায় পৌঁছায়। লিফট থেকে নামতে এগোতে শুরু করে। রিসেপশনে এসে কোনো জিজ্ঞাসা না করে তারা ডিরেক্ট ঢুকতে চাইলে হঠাৎ একটা মেয়ে সামনে এসে দাঁড়ায়। এই থামো। থেমে পাশে ফিরে তাকায় মেহেরিনরা। চোখে পড়ে জিন্স ও টপ পরা এক স্টাইলিশ মেয়ে, চুলগুলো কালার করা, মুখে ভারী মেকআপ। সে সন্দেহভরা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। তনিমা উত্তর দেয়, আমাদের বলছেন? মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এসে সবাইকে একে একে দেখে বলে, ওদিকে কোথায় যাচ্ছ? কার খোঁজ নিচ্ছ? তাহিয়া বলে ওঠে, তালহা শিকদার আমার বাকিটুকু বলার আগেই মেয়েটি বিরক্ত প্রকাশ করে থামিয়ে বলল, যাও যাও, এখন ছাড় নেই, মিটিংয়ে গেছেন। তার এমন আচরণে তাহিয়া চুপসে যায়। নেহাতি মেয়েটি বেশি নরম প্রকৃতির, নয়তো এর জায়গায় অন্য কেউ থাকলে সাথে সাথে পাল্টা জবাব দিত। তবে মেহরিনের মধ্যে অস্বস্তি তৈরি হয়। সে এক ধাপ এগিয়ে ভারী কণ্ঠে বলল, ঠিক আছে, সমস্যা নেই,
আমরা ওনার কেবিনে অপেক্ষা করতে পারবো। সবাই এগোতে চাইলে মেয়েটি রেগে এক প্রকার চিৎকার করে ওঠে, এই স্টপ! চেনা নেই জানা নেই তালহার রুমে যাবে? বেশি দরকার হলে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করো, ভেতরে যাবে না। তালহার নাম ধরে ডাকতে দেখে মেহরিন জ্বলে ওঠে, কটমট চোখে তাকিয়ে। কে এই মেয়ে যে নাম ধরে ধরে ডাকছে? একবার তনিমার দিকে তাকাতেই তনিমা বলে উঠল, এই আপনি বলার কে? আর আপনার কথা শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? মেয়েটি ঝাঁঝালো কণ্ঠে উত্তর দেয়, আমি কে তা তালহাকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবে। আর তার অবর্তমানে আমি নির্ধারণ করব তার কেবিনে কে আসবে কে যাবে, হোয়াট এভার। সঙ্গে সঙ্গে পাশের একজন স্টাফকে ডেকে বলল, এরা যেন ভিতরে না আসে। শুনলেন সাইদা মনের লেখা প্রেম সন্ধিক্ষণ গল্প থেকে পর্ব 34 এবং 35-এর প্রথম অংশ। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।